গডজিলা ভার্সেস কং সিরিজের গত পর্বে আমরা দেখেছি কিভাবে গডজিলা আর কং মিলে মেটা গডজিলাকে হারিয়েছিল। এরপর কং চলে যায় তার মাতৃভূমি স্ক্যাল আইল্যান্ডে আর গডজিলা চলে যায় গভীর সমুদ্রের নিচে। আজকের পর্বে ঠিক এরকমই হতে চলেছে, যেখানে কং এর মতো দেখতে এক রাজা এই পৃথিবী দখল করতে চায়। গডজিলা এবং কং তাকে আটকাতে পারবে কি, আর কেনই বা রাজা পৃথিবী দখল করতে চায়, সেইটাই দেখব পুরো ভিডিও জুড়ে। আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তি পাওয়া অসাধারণ একটা মুভি গডজিলা ভার্সেস কং দ্য নিউ এম্পায়ার মুভির গল্প। তাই চলুন আর দেরি না করে সরাসরি গল্পে চলে যাই। গল্পের শুরুতেই আমরা কংকে হলো আর্থের অনেকগুলো টাইটানের হাত থেকে পালাতে দেখি। দৌড়াতে দৌড়াতে সে পাহাড়ের একটা খাদের সামনে এসে থেমে যায়। ওই খাদের ভিতরে পড়লে বেঁচে ফেরা সম্ভব নয়, তাই কং এবার অন্য পন্থা অবলম্বন করে। ওই টাইটানগুলো তার উপর হামলা করতে আসলে সে তার বানানো ফাঁদের মাধ্যমে তাদের কয়েকটাকে পাহাড়ের খাদে ফেলে দেয়। এরপর তাদের মধ্যে একটাকে সে মাঝখান থেকে চিরে ফেলে। সেটা দেখে বাকিরা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর কং সেখানে একাই থাকতে শুরু করে। তবে একা থাকতে থাকতে সে বোর হয়ে যাচ্ছিল। এদিকে তার একটা দাঁতে সমস্যা থাকার কারণে তাকে অনেক ব্যথা সহ্য করতে হতো। ওই হলো আর্থে তার সাহায্য করার মতো কেউ ছিল না। হলো আর্থ বলতে পৃথিবীর অভ্যন্তরীণ জায়গাটার কথা বলা হয়েছে, যেখানে সাধারণ মানুষ বসবাস করত না। এদিকে পৃথিবী পৃষ্ঠে আমরা ডক্টর আইলিনকে দেখতে পাই, যে কিনা একটা সেমিনারে আলোচনা করছিল যে হলো আর্থের ওই টাইটানগুলোর জন্য পৃথিবীর কত ক্ষতি হতে পারে। বছর খানিক আগে ইটালিতে হঠাৎ টাইটানরা হামলা করে দেয়, তখন গডজিলা এসে পৃথিবীকে বাঁচিয়ে নেয়। আরেকদিকে হলো আর্থে থাকা রিসার্চ টিমের কাছে কিছু অদ্ভুত সিগন্যাল আসতে শুরু করে, এমনকি তাদের রিসার্চ ক্যাম্পটাও ভেঙে দেওয়া হয়। আর এই কাজটা ছিল টাইটানদের একটা গ্রুপের, তাই রিসার্চ টিমের লোকেরা ওই সিগন্যালগুলো আইলিনের কাছে পাঠিয়ে দেয়। এরপর আইলিন সেগুলো নিয়ে রিসার্চ করতে শুরু করে। এদিকে আমরা জিয়া নামের একটা স্কুল পড়ুয়া মেয়েকে দেখতে পাই। পড়াশোনায় কখনোই তার মন বসতো না। একদিন স্কুলে ক্লাস চলাকালীন অবস্থায় হঠাৎ জিয়া ঘুমিয়ে পড়ে। তখন সে একটা অদ্ভুত স্বপ্ন দেখে, এবং শুধু স্বপ্নই দেখে না, সে স্বপ্নে দেখা জিনিসগুলোকে ডেস্কের উপরে এঁকে ফেলে। এরই মাঝে টিচার এসে তার ঘুম ভাঙিয়ে দিলে জিয়া নিজেও তার আঁকা এই ছবিগুলো দেখে অবাক হয়ে যায়। এরপর জিয়ার টিচার আইলিনকে স্কুলে ডেকে জিয়ার আঁকা ওই ছবিগুলো দেখায়, কারণ আইলিন জিয়ার মা। তবে তার সাথে জিয়ার কোনো রক্তের সম্পর্ক নেই, সে জিয়াকে অ্যাডাপ্ট করেছিল। আর এখানে আমরা এটাও জানতে পারি যে জিয়া আদিবাসীদের একটা বিশেষ গোত্রের সদস্য, যারা কং এবং তার সাথীদের কথা বুঝতো আর তাদের সাথে কথা বলতে পারত। এরপর আইলিন গিয়ে জিয়াকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে জিয়া বলে, আমি নিজেও জানি না এই স্বপ্নগুলো কেন দেখি। এরপর আইলিন বাড়ি ফিরে জিয়ার আঁকা ওই ছবিগুলো মনোযোগ সহকারে দেখছিল। তখন হঠাৎ তার মনে পড়ে যে জিয়ার আঁকা ছবিগুলো তার রিসার্চ ল্যাব থেকে আসা সিগন্যালের সাথে অনেকটাই মিলে যাচ্ছে। এরপর যখন সে দুটো ছবি মিলিয়ে দেখার পর বুঝতে পারে যে তার ধারণাই ঠিক। এরই মাঝে জিয়া রাতে আবারও একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে লাফিয়ে ওঠে, আর আইলিনকে বলে, আমার মনে হয় কং কোনো বিপদে আছে, আমাদের তার সাথে দেখা করা উচিত। এই কথা শুনে আইলিন বলে, তুমি চিন্তা করো না, আমি খুব দ্রুতই কিছু একটা ব্যবস্থা করব। পরদিন আইলিন তার এক টিমমেট বার্নির সাথে এই ব্যাপারে আলোচনা করে। বার্নি ওই সিগন্যালগুলোকে ডিটেক্ট করতে পারত আর বুঝতে পারত যে সেগুলো কোথা থেকে এসেছে আর সেটা দ্বারা কি বোঝানো হয়েছে। আইলিন ওই ছবিগুলো বার্নিকে দিয়ে সেগুলোর ইনফরমেশন বের করতে বলে। এরই মাঝে তার ফোনে একটা নোটিফিকেশন আসে। সেখান থেকে আইলিন জানতে পারে যে গডজিলা আবারও শহরের দিকে আসতে শুরু করেছে, অর্থাৎ আবারও হয়তো বড় কোনো হামলা হতে চলেছে তাদের শহরের উপর। এটা জানার পর আইলিন ভীষণ ঘাবড়ে যায়। এরই মাঝে একটা পোর্টালের মাধ্যমে কং পৃথিবী পৃষ্ঠে উঠে আসে, আর ঘটনাক্রমে সেটা ছিল একদম আইলিনদের অফিসের সামনেই। তখন আইলিন আর জিয়া দৌড়ে বাইরে বেরিয়ে আসে কং এর সাথে দেখা করার জন্য। সেখানে কং ইশারা করে তাদেরকে বোঝায় তার দাঁতে অনেক ব্যথা হচ্ছে, যার কারণে তাকে সাহায্যের জন্য পৃথিবী পৃষ্ঠে উঠে আসতে হয়েছে। তখন আইলিন তার টিমমেট ট্রাপারকে পাঠিয়ে দেয় কং এর সাহায্য করার জন্য। ট্রাপার তখন একটা ক্রেন নিয়ে কং এর দাঁতের সাথে রশি দিয়ে বেঁধে দেয়, আর এরপর সেটাকে উপড়ে ফেলে। তার বদলে একটা মেটারেল দাঁত বসিয়ে দেয়। তারপর তারা আবারও গডজিলাকে নিয়ে রিসার্চ করতে শুরু করে। এরই মাঝে বার্নি এসে আইলিনকে জানায় যে ওই সিগন্যালগুলো কোনো টাইটানের নয়, বরং মানুষের পাঠানো ছিল, আর সেগুলো ভিন্ন ভিন্ন লোকেশন থেকে পাঠানো হয়েছিল। আর তারা এই সিগন্যালগুলোর মাধ্যমে সাহায্য চাইছিল। হয়তো সেখানে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে অথবা ঘটতে চলেছে। এই কথা শুনে আইলিন হলো আর্থে যাওয়ার সিদ্ধান্ত নেয়,
আর সেই অনুসারে একটা টিম গঠন করে। সেখানে আইলিনের সাথে জিয়া, বার্নি, ট্র্যাপার সহ আরও একজন ছিল। পরদিন তারা হোলোয়ার্থের উদ্দেশ্যে রওনা হয়, আর কং তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যেতে শুরু করে। কিন্তু সেখানে যেতে গিয়ে তাদের অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। স্বাভাবিকভাবেই পৃথিবীর ভিতরে যাওয়ার রাস্তাটা সহজ হওয়ার কথা নয়। অবশেষে তারা হোলোয়ার্থে পৌঁছানোর পর কং তার গুহার দিকে যেতে শুরু করে, আর আইলিনরা চলে যায় তাদের রিসার্চ ল্যাবের দিকে। ল্যাবের লোকেরা তখন গডজিলার উপর রিসার্চ করছিল। তারা সামনে থাকা একটা স্ক্রিনে দেখতে পায় গডজিলা একটা টাওয়ারের উপর আর অ্যাটমিক শক্তি প্রয়োগ করছিল, যাতে তার শক্তি আরো বেড়ে যায়। এরই মাঝে অনেকগুলো ফাইটার প্লেনের মাধ্যমে তার উপর অ্যাটমিক মিসাইল ছোড়া হয়, আর তাতে তার শক্তি আরো বেড়ে যায়। এইসব দেখে আইলিন বলে গডজিলা নিশ্চয়ই বড় কোনো হামলা প্রতিরোধের জন্য শক্তি সঞ্চয় করছে। এরপর তারা সবাই মিলে তাদের বেস ক্যাম্পের দিকে যায়। সেখানে গিয়ে দেখে টাইটানরা সবকিছু ধ্বংস করে দিয়েছে। সেখানে তারা একটা বড় পায়ের ছাপ দেখতে পায়। সেটা দেখে ট্র্যাপার বলে এটা হয়তো কং এর পায়ের ছাপ, কিন্তু আইলিন বলে না, এটা কং এর পায়ের ছাপ নয়। এদিকে কং যখন তার গুহায় পৌঁছায় তখন গুহার অন্য পাশেই অন্য কারো উপস্থিতি টের পায়। কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না, কারণ কং সেখানে একাই থাকতো। তখন তার মনে একটা আশঙ্কা কাজ করে, তাই সে তার হাতিয়ারটা নিয়ে গুহার অন্য পাশেই খোঁজ করতে চলে যায়। গুহা থেকে বেরিয়ে সে দেখতে পায় যে সে একদম নতুন একটা জায়গায় পৌঁছে গিয়েছে। সেখানে পৌঁছানোর সাথে সাথেই সে সামনে বড় একটা ছায়া দেখতে পায়। সেটা দেখে কং ভাবে যে এটা নিশ্চয়ই বড় কোনো দানব অথবা টাইটান হবে, তাই সে ওই দানবের সাথে লড়াই করার প্রস্তুতি নেয়। কিন্তু সেটা যখন কং এর সামনে আসে তখন কং দেখে যে সেটা কোনো দানব নয়, বরং ছোট একটা বানর ছিল। কং হাত বাড়িয়ে তার সাথে বন্ধুত্ব করতে যায়, কিন্তু বানরটা ভয়ে তাকে কামড়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বানরটার নাম ছিল সুকু। কং বহুদিন পর সেখানে নিজের মতো অনেকগুলো গরিলাকে দেখতে পায়, আর তারা কংকে দেখা মাত্রই তার উপর হামলা করে দেয়। তবে কং তাদের থেকে অনেক শক্তিশালী ছিল, তাই তার সামনে কেউ টিকতে পারে না। লড়াই করতে করতে যখন সুকু তার সামনে চলে আসে তখন সে সুকুর মাধ্যমে ওই গরিলাকে মারে। এরপর সে সুকুকে ইশারা করে বলে আমাকে তোমাদের রাজার কাছে নিয়ে যাও। সুকু তখন কংকে নিয়ে তাদের রাজার কাছে যেতে শুরু করে। এদিকে আইলিনরা তাদের কাছে আসা সেই সিগন্যাল ফলো করতে করতে একটা জঙ্গলে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর তাদের একজন টিম মেম্বার তাদেরকে বলে এখানে অনেক ভয়ঙ্কর টাইটানরা থাকে, তাই আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। এই কথা বলতে না বলতেই গাছের মতো দেখতে একটা বিশাল বড় টাইটান ওই লোকটাকে খেয়ে ফেলে। সেটা দেখে বাকিরা ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু তারপরেও তারা ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। চলতে চলতে আইলিন আর জিয়া একটা পুরনো মন্দির খুঁজে পায়। সেই মন্দিরের দেয়ালে টাইটানদের রাজার ছবি আঁকা ছিল। এরই মধ্যে একটা প্রজাপতি এসে সেই দেয়ালের একটা পাথরের উপর বসে। জিয়া তখন সেই পাথরটা ভেতরের দিকে ঠেলে দিলেই একটা ছোট্ট টানেলের ভিতর দিয়ে পানি বেরোতে শুরু করে। সেই পানি স্রোতটাকে ফলো করতে করতেই তারা এক নতুন জগতে পৌঁছে যায়। এদিকে সুকু কংকে নিয়ে একটা লেকের সামনে এসে দাঁড়ায়। আসলে সে কংকে তার রাজার কাছে নিয়ে যাচ্ছিল না, বরং তার প্ল্যান ছিল ওই লেকের ভিতরে থাকা টাইটানকে দিয়ে কংয়ের উপর হামলা করানো। আর হয়ও ঠিক তেমনই, লেকের ভিতরের ওই টাইটানটা উঠে এসে কংয়ের উপর হামলা করে। তখন কংও তার উপর পাল্টা হামলা করতে শুরু করে। এই সুযোগে সুকু সেখান থেকে পালাতে শুরু করে। এরই মাঝে ওই টাইটানটার কাটা মাথা এসে পড়ে তার সামনে। সুকু সেটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। পরক্ষণে কং এসে সুকুর সামনে দাঁড়ায়। তখন সে আর কোনো উপায় না দেখে কংকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে। এরপর একটা ফাঁকা জায়গায় বসে তারা দুজন ওই টাইটানটার মাংস ভাগ করে খায়। অন্যদিকে গডজিলা ওই অ্যাটমিক মিসাইল থেকে শক্তি সংগ্রহের পর একটা সাগরে ডুব দেয়। তখন আইলিনের রিসার্চ টিম গডজিলার গতিবিধি পর্যবেক্ষণ করে জানতে পারে যে গডজিলা যে রাস্তা ধরে এগোচ্ছে সেই রাস্তায় 4টা টাইটানের ঘাঁটি আছে। গডজিলার সামনে গিয়ে টাইমান নামের এক বিশাল টাইটানের সাথে লড়াই করতে শুরু করে। সে গডজিলাকে হারানোর যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু পারে না। গডজিলা তার নতুন অ্যাটমিক শক্তির মাধ্যমে তাকে মেরে ফেলে। এরপর সে ওই টাইটানের গুহায় গিয়ে আশ্রয় নেয়। আরেকদিকে জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় আইলিনদের উপরে একদল আদিবাসী এসে হামলা করে, কিন্তু তাদের মধ্য থেকে একজন জিয়াকে দেখে চিনতে পারে। তাকে তাদের সর্দারের কাছে নিয়ে যায়। সর্দার জিয়ার হাত ধরে টেলিপ্যাথির মাধ্যমে বুঝতে পারে যে জিয়া তাদের গ্রুপেরই একজন, তবে ছোটবেলা থেকেই গ্রুপ থেকে দূরে থাকার কারণে তার ব্যাপারে কেউ জানতো না। তো জিয়াকে চেনার পর তারা আইলিনদের স্বাগত জানায়। আইলিনের কাছে ওই জায়গাটা বেশ ভালো লাগে। এরপর সর্দার তাদেরকে নিয়ে একটা পুরনো মন্দিরে যায়।
সেখানকার দেয়ালে অনেক ছবি আঁকা ছিল আর সেই সাথে অনেক কাহিনীও লেখা ছিল। আইলিন আর জিয়া মিলে সেগুলো মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। সেখান থেকে তারা জানতে পারে যে ওই এলাকায় কং এর মতো আরো অনেক গরিলা আছে আর তাদের উপর রাজত্ব করছে অন্য জাতীয় আরেক গরিলা। সে একটা সময় পুরো পৃথিবীর উপর রাজত্ব করতে চেয়েছিল, কিন্তু গডজিলা তাকে সেটা করতে দেয়নি। তার আগেই গডজিলা তাকে ওই হোলোয়ার্থে বন্দি করে রাখে। এদিকে সুকু কংকে নিয়ে একটা আগ্নেয়গিরির ভেতরের একটা গুহায় যায়। সেখানে কং নিজের মতো আরো অনেক গরিলাদের দেখে বেশ অবাক হয়, কারণ সে এতদিন জানতই না যে সেখানে তার মতো গরিলা আরো আছে। এমন সময় সেখানে দুই গরিলার মধ্যে ঝগড়া বেঁধে যায়, আর তখনই তাদের রাজা সেখানে চলে আসে। আর এই রাজার ব্যাপারেই ওই মন্দিরের গায়ে লেখা ছিল। সে সেই কং এর মেটালের দাঁত দেখে হাসতে শুরু করে। সেটা দেখে যখন বাকি সবাইও হাসতে শুরু করে, তখন রাজা রাগের মাথায় সুকুর বাবাকে ধাক্কা দিয়ে আগ্নেয়গিরির লাভার ভিতর ফেলে দেয়। সেটা দেখে সুকু ভীষণ কষ্ট পায়। সেই সাথে একটা নিরপরাধ প্রাণীকে এভাবে হত্যা করায় কংও ক্ষেপে গিয়ে রাজার উপর হামলা করে। রাজা তখন তার গলায় থাকা বড় চেইনটা দিয়ে কংকে আঘাত করে। কং সেই আঘাত থেকে বেঁচে গেলেও ওই চেইনের মাথায় থাকা ক্রিস্টালে তার হাত কেটে যায়, কিন্তু তাতেও কং হার মানে না। সে কিং এর উপর পাল্টা হামলা করে। রাজা তখন ওই চেইনটা দিয়ে কং এর গলা পেঁচিয়ে ধরে। কং তখন নিজেকে বাঁচানোর চেষ্টায় রাজাকে উঠিয়ে ছুঁড়ে ফেলে দেয়, তবে কেউই রাজাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে না, কারণ কং এর কাছে তারা আগেই হার মেনে নিয়েছিল। তাই রাজা যখন বুঝতে পারে যে সে কং এর কাছে হেরে যাচ্ছে, তখন সে বাকিদের আদেশ দেয় আগ্নেয়গিরির লাভারটাকে ঢেকে ফেলতে। ঢাকার পর রাজার আদেশে সেখানে একটা বিশাল বড় টাইটানকে আনা হয়। টাইটানটা যে কোনো জিনিসকে মুহূর্তের মধ্যেই বরফ বানিয়ে দিতে পারত। রাজা তার চেইনে থাকা ওই ক্রিস্টালটার মাধ্যমে ওই টাইটানটাকে কন্ট্রোল করত, কারণ সেটা আসলে ওই টাইটানেরই ছিল আর রাজা সেটা কেড়ে নিয়েছিল। তো রাজা তখন ওই টাইটানকে বরফের মাধ্যমে কং এর উপর হামলা করতে বলে। টাইটানটাও তার কথা মতো কং এর উপর হামলা করে। তখন কং ওই হামলার হাত থেকে বাঁচার জন্য তার হাতিয়ারটা সামনে আনে, কিন্তু দুর্ভাগ্যবশত ওই টাইটানের শক্তির সামনে কং এর হাতিয়ার টিকতে পারে না, এমনকি তার হাতগুলো পর্যন্ত বরফের কারণে অবশ হয়ে যায়। তখন সুকু কংকে ওই গুহা থেকে পালানোর রাস্তা দেখিয়ে দেয় এবং কং সেই রাস্তা ধরে গুহা থেকে বেরিয়ে আসে, কিন্তু বাকি গরিলারা তাকে ধাওয়া করতে শুরু করে। সেই সময় কং দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সেই টাইটানদের জন্য ফাঁদ পেতে রেখেছিল। সেই ফাঁদে অনেকগুলো গরিলা পড়ে মারা যায়, কিন্তু বাকিরা কং এর ফন্দি সম্পর্কে জেনে যায়। তাই তারা যখন খুব সতর্কতার সাথে ওই ফাঁদটা পার হচ্ছিল, তখনই হঠাৎ উপর থেকে অনেকগুলো বড় বড় পাথর এসে তাদের উপর পড়ে, আর তারা সবাই সেখানেই মারা যায়। এই পাথরগুলো মূলত সুকু তাদের উপর ফেলেছিল, কারণ এখন সে কং এর বন্ধু হয়ে গেছে। এরপর তারা একসাথে সামনের দিকে এগোতে শুরু করে। এদিকে জিয়াকে তার গোষ্ঠীর লোকেদের সামনে আনন্দের সময় কাটাতে দেখে আইলিনের কাছে ভীষণ ভালো লাগে, আর সে সিদ্ধান্ত নেয় যে সে জিয়াকে সেখানেই রেখে যাবে। এমন সময় ওই গ্রুপের লোকেরা একটা অদ্ভুত মেশিনের মাধ্যমে বিশাল একটা পোর্টাল খোলে, আর সেই পোর্টালের মাধ্যমে কং আর সুকু তাদের জগতে চলে আসে। তারা এই জগতে প্রবেশের সাথে সাথেই পোর্টালটা আবারও বন্ধ হয়ে যায়, কিন্তু কংকে তখন ওই রাজার এক সৈন্য লুকিয়ে লুকিয়ে ফলো করছিল, তাই সেও ওই পোর্টালের ব্যাপারে জেনে যায়। এরপর সে দৌড়ে গিয়ে এই ব্যাপারে রাজাকে জানায় আর বলে, আমার মনে হয় ওই পোর্টালটার আমরা পৃথিবীতে যাওয়ার একটা রাস্তা পাবো, তখন আপনি পৃথিবীতে রাজত্ব করার সেই স্বপ্ন পূরণ করতে পারবেন। এই কথা শুনে রাজা ভীষণ খুশি হয় আর সেই বিশাল টাইটানটার পিঠে চড়ে পোর্টালটার দিকে যেতে শুরু করে। অন্যদিকে সমুদ্রের গভীরে বিশ্রাম করতে থাকা গডজিলা রাজার এই উদ্দেশ্য সম্পর্কে জেনে যায়। সেই সাথে এটাও বুঝতে পারে যে রাজা আবারও পৃথিবীর উপর রাজত্ব করার জন্য আসছে। আসলে গডজিলাই যেহেতু ওই রাজা আর তার টাইটানকে হোলোয়ার্থের ভেতরে আটকে রেখেছিল, তাই তাদের ব্যাপারে সব খবরাখবর গডজিলাই প্রথমে পেয়ে যেত। আর এমন সব হামলা থেকে পৃথিবীকে বাঁচানোর জন্যই মূলত সে সমুদ্রের ভেতরের ওই গুহার মধ্যে বসে ওই টাইটানের শক্তিটা নিজের মধ্যে সংগ্রহ করছিল। তবে যখন সে জানতে পারে যে রাজা পৃথিবীর উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছে, তখন সে সমুদ্র থেকে বাইরে বেরিয়ে আসে। আরেকদিকে ট্রাপার কংকে চেক করে দেখে যে ওই টাইটানের হামলায় তার হাত পা প্রায় অকেজো হয়ে গেছে। তাই সেই পৃথিবী পৃষ্ঠ থেকে কং এর জন্য একটা স্পেশাল মেটালের হাত বানিয়ে পাঠাতে বলে। সেই মেটালের হাতটার ভেতর কিছু এনার্জি বুস্টার সেট করা ছিল, তাই কং এর শরীরে যখন সেই হাতটা বসানো হয়, তখন সে আবারও তার এনার্জি ফিরে পায়। এরই মাঝে সুকু হঠাৎ লক্ষ্য করে
তাদের রাজা তাদের আস্তানার দিকে এগোচ্ছে। সুকু তখন এই বিষয়ে কংকে গিয়ে জানায়, কিন্তু কং একবার ওই টাইটানের সাথে লড়াই করেই বুঝতে পেরেছিল যে তার পক্ষে একা তাকে হারানো সম্ভব নয়। তাই সে সাহায্যের জন্য গডজিলার কাছে চলে যায়। গডজিলাও তখন রাজাকে বাধা দেওয়ার জন্য ওই দিকেই এগোচ্ছিল। তবে রাস্তায় যখন তার সাথে কংয়ের দেখা হয়, তখন গডজিলা মনে করে যে কং হয়তো ওই রাজার কোনো সৈন্য হবে, কারণ কংও ওই জাতিরই গরিলা ছিল। তাই সে কোনো কথা না বলেই সরাসরি কংয়ের উপর হামলা করে। কং তখন তাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে গডজিলার শত্রু নয়, কিন্তু গডজিলা তার কোনো কথায় পাত্তা না দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। তখন কংও বাধ্য হয়ে গডজিলার উপর অ্যাটাক করে। এরই মাঝে জিয়া বুঝতে পারে যে কংয়ের বড় কোনো বিপদ আছে, তাই সে কংয়ের সাহায্য করার জন্য তাদের দেবতাকে স্মরণ করে। আর অন্যদিকে তাদের সর্দার গিয়ে তাদের আস্তানার উপর একটা সুরক্ষা কবচ তৈরি করে, যাতে কেউ তাদের কোনো ক্ষতি করতে না পারে। এরপর তাদের দেবতা জাগ্রত হলে জিয়া তাকে নিয়ে কংয়ের কাছে চলে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে গডজিলা আর কংয়ের মধ্যে লড়াই চলছে। সেটা দেখে জিয়া গিয়ে তাদেরকে থামায় আর গডজিলাকে সব ঘটনা বুঝিয়ে বলে। এদিকে জিয়ার গোষ্ঠীর লোকেরা মিলে হোলোয়ার্থের একটা লেকের ভেতর লাল রঙের একটা স্পেশাল লিকুইড ঢেলে দেয়, যেটার মাধ্যমে হোলোয়ার্থ থেকে পৃথিবী পৃষ্ঠে যাওয়ার সব পোর্টালগুলো বন্ধ হতে শুরু করে। কিন্তু পোর্টালগুলো পুরোপুরি বন্ধ হওয়ার আগেই গরিলাদের রাজার সেখানে গিয়ে ওই টাইটানের মাধ্যমে সবকিছু বরফ বানাতে শুরু করে। তখন ওই পোর্টালটাও বরফে জমে যায়। এরপর যখন সে ওই পোর্টালের মধ্য দিয়ে পৃথিবীর উপরে ওঠার চেষ্টা করে, তখনই জিয়া আর ওই দেবতা অনেকগুলো পাখির রূপ নিয়ে পোর্টালটা ঘিরে ফেলে। ততক্ষণ সেখানে কং আর গডজিলাও পৌঁছে যায়। সেখানে পৌঁছেই কং রাজার উপর হামলা করে আর গডজিলা ওই টাইটানের সাথে লড়াই করতে চলে যায়। কংয়ের কাছে ওই নতুন মেটালের হাত থাকার কারণে সে আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল। তাই রাজাকে হারানো তার জন্য খুব একটা কষ্টকর হয় না। তবে ওই টাইটানের সাথে লড়াই করতে গিয়ে গডজিলার একটু সমস্যা হচ্ছিল, কারণ ওই টাইটান অনেক শক্তিশালী ছিল। তার উপর সে গডজিলার শরীরটাকে বরফে জমিয়ে দিয়েছিল। গডজিলার ওই অবস্থা দেখে জিয়াদের দেবতা গিয়ে তার শরীর থেকে ওই বরফগুলো সরিয়ে দেয়। তখন গডজিলা আবারও টাইটানের সাথে লড়াই করতে শুরু করে আর ওই দেবতা চলে যায় রাজার বাকি সেনাদেরকে মারতে। এমন সময় হঠাৎ একটা খোলা পোর্টালের মাধ্যমে রাজা পৃথিবীতে পৌঁছে যায়। সেখানে গিয়ে রাজা ভীষণ খুশি হয়ে যায়, কারণ সে এতদিন ধরে পৃথিবীতে রাজত্ব করার স্বপ্ন দেখে আসছিল। তাই সে প্রথমে ওই টাইটানকে দিয়ে সূর্যের উপরে বরফের একটা আস্তরণ তৈরি করে। এরপর সে সমুদ্রের পানিকে বরফ বানিয়ে দেয়। তারপর সে ধীরে ধীরে সারা পৃথিবীকে বরফ বানাতে শুরু করে। তবে পুরো পৃথিবী বরফ হয়ে যাওয়ার আগেই কং আর গডজিলা সেখানে পৌঁছে যায়। কংকে দেখে রাজা তার দিকে একটা বড় বিল্ডিং ছুঁড়ে মারে, কিন্তু কংয়ের কাছে ওই মেটাল হাতটা থাকায় সে খুব সহজেই ওই বিল্ডিংটাকে ভেঙে চুরমার করে দেয়। সেই সাথে সে রাজাকেও দূরে ছুঁড়ে ফেলে দেয়, তাতে রাজার একটা দাঁত ভেঙে যায়। আর সেই সাথে তার গলায় থাকা ওই চেইনটাও খুলে পড়ে যায়। সেই সুযোগে গডজিলা ওই চেইন থেকে ক্রিস্টালটা বের করে ফেলে, যেটার মাধ্যমে সে ওই টাইটানকে বশ করে রেখেছিল। এরপর কং সেই ক্রিস্টালটা নষ্ট করতেই যাবে, এমন সময় রাজা এসে তাকে পেছন থেকে জাপটে ধরে। তখন কং কোনোভাবেই তার হাত থেকে বেরিয়ে ক্রিস্টাল পর্যন্ত পৌঁছাতে পারছিল না। ঠিক সেই সময় কং এর হাতিয়ারটা নিয়ে সুকু সেখানে পৌঁছে যায়। তার একটা আঘাতেই ক্রিস্টালটা ভেঙে চুরমার হয়ে যায় আর সেই সাথে ওই টাইটানটাও মুক্ত হয়ে যায়। এরপর গডজিলা আর কং মিলে ওই রাজাকে মারতে শুরু করে। তারা একজন আরেকজনের দিকে রাজাকে এমনভাবে ছুঁড়ে মারছিল যেন সেটা কোনো গরিলা নয়, বরং একটা বল ছিল। ততক্ষণে টাইটানটা যেহেতু মুক্ত হয়ে গিয়েছিল, তাই সে ওই রাজার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তাকেই বরফে জমিয়ে দেয়। কিন্তু তাতে রাজা দুর্বল হয়ে গেলেও পুরোপুরি মারা যায় না। তাই কং তাকে মাটিতে আশ্রে আশ্রে অবশেষে মেরেই ফেলে। এরপর গডজিলা তার অ্যাটমিক পাওয়ার ব্যবহার করে সূর্যের উপর থেকে বরফের আস্তরণটা সরিয়ে ফেলে। তখন ধীরে ধীরে সবকিছু আবারও স্বাভাবিক হতে শুরু করে। এরপর আইলিন পৃথিবীর মধ্যে এসে সিদ্ধান্ত নেয় জিয়ার সাথে থাকার ব্যাপারে। তাই সে জিয়ার কাছে গিয়ে বলে, আমি জানি তুমি এদের সাথে অনেক ভালো আছো, তাই আমার মনে হয় তোমার এখানেই থাকা উচিত। তখন জিয়া তাকে বলে, না, আমি এখানে থাকতে চাই না, আমি তোমার সাথে যেতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি আর তোমার সাথে থেকেই অভ্যস্ত হয়ে গেছি। এই কথা শুনে আইলিন তাকে সাথে নিয়ে যেতে রাজি হয়। তারা হোলোয়ার্থ থেকে বেরিয়ে যাওয়ার পর সর্দার পৃথিবীর সবগুলো পোর্টাল বন্ধ করে দেয়। এদিকে গডজিলা এত লড়াইয়ের পর ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে বিশ্রাম করতে চলে যায়। আর কং আবারও হোলোয়ার্থে ফিরে আসে।
সেখানে ওই রাজার সব সৈন্যরা এবার কংকে রাজা হিসেবে মেনে নেয়। আর এই সুন্দর দৃশ্যটার মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। গডজিলা আর কিং কং সিরিজের মুভিগুলো আমরা সবাই কম বেশি দেখেছি, তবে এই মুভির গল্পটা আমার কাছে অন্য সবগুলো গল্প থেকে একদম আলাদা মনে হয়েছে। এখানে গডজিলা আর কং এর একটা সুন্দর বন্ডিং তো ছিলই, সেই সাথে একটা অদ্ভুত সুন্দর ইমোশনকেও ফুটিয়ে তোলা হয়েছে, যে ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর গল্প দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।